হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার। আজকে তোমাদের সাথে ডিসকাস করব বাজেট 2024-25-এর কি ফিচার্স। বাজেটের পুরো সারসংক্ষেপ এখানে দেখব, তার সাথে সাথে বাজেটের টুকটাক কিছু ফ্যাক্টস রয়েছে যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। বাজেট কিভাবে প্রণয়ন করা হয়, আর আমরা কিছুদিন আগেই দেখেছি এরকম 2024-25-এর আর একটাও বাজেট পেশ হয়েছিল, তো সেটার সাথে অনেকের কনফিউশন থাকে, সেটাও তোমাদের সাথে এখানে আমি ক্লিয়ার করব। আজকে সকাল 10:30টার সময় তোমাদের যে জিকে ঝালাইয়ের ক্লাসটা হওয়ার কথা ছিল, তার বদলে আমি বলেছিলাম বাজেটটা দেবো, তো সেই কারণে একটু দেরি হয়েছে আমার ক্লাসটা করতে। আদারওয়াইজ এটা থাকে আমাদের প্রত্যেক দিনের ক্লাসের শিডিউল। যারা যারা নতুন তারা এইটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে রাখতে পারো। আমাদের নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেল অথবা আরেকটা যে চ্যানেল কে স্টাডি, সেখানে কোন কোন ক্লাস হয়েছে তোমরা সবকিছু আপডেট এই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। কেমন? আর আমাদের পিডিএফ তোমরা যদি কালেক্ট করতে চাও, সেক্ষেত্রে অ্যাপটা ডাউনলোড করে রাখবে। ইবুক সেকশন থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লেতে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ওখান থেকে গিয়ে ইনস্টল করে নাও। আর ইবুক সেকশনটা দেখবে বা ফ্রি পিডিএফ দেখবে, ওখান থেকে তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে। আমাদের যে পেইড কোর্সেসগুলো চলছে, তোমরা এগুলোতে চাইলে জয়েন করতে পারো, যেমন WBPSC ক্লার্কশিপের প্রিলি আর মেরিট ইন্টিগ্রেটেড ব্যাচ। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস, পিডিএফ, টেস্ট সিরিজ এবং ফুল লেন্থ টেস্ট সিরিজও রয়েছে। আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করো। পরিবর্তন ব্যাচ, WBPKP এর যে কোনো পরীক্ষার জন্য একটা ব্যাচ। এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস, পিডিএফ এবং টেস্ট সিরিজ রয়েছে। আরও ডিটেলস কিছু জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিবে। আর নতুন দুটো ব্যাচ আমাদের এই উইকেই স্টার্ট হয়েছে। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, NTPC রেলওয়ে গ্রুপ ডি এবং জেইর CBT 1 এবং গ্রুপ ডির CBT 1 এর জন্য শুধু নন টেকনিক্যাল পার্টটা তোমাদের এটা স্টার্ট হয়েছে একদম এই সপ্তাহ থেকে। লাইভ ক্লাস তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা এখানে করতে পারবে উইথ কনসেপচুয়াল এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং টেস্ট সিরিজ। আরো ডিটেলস এর জন্য এই নাম্বারে যোগাযোগ করবে তোমরা। আর SSC ফাউন্ডেশন ব্যাচের GD MTS CHSL এর প্রিপারেশনও স্টার্ট হচ্ছে এই সপ্তাহ থেকেই। সম্পূর্ণ লাইভ ক্লাসেস, তোমরা এগুলোতে চাইলে জয়েন করতে পারো। 9593430522 তে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। তো স্টার্ট করবো আজকে। দেখো, প্রথমে আমি তোমাদেরকে একটু বলে দিই অল্প করে যে বাজেট জিনিসটা কি। সংবিধানের 112 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাজেট সরকারের বার্ষিক আর্থিক বিবরণী হিসাবে পরিচিত। এটাকে আমরা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলি ইংরাজিতে। সংবিধানে বাজেট শব্দটার কোনো উল্লেখ নেই। এটা একটা আর্থিক বছরের সরকারের আনুমানিক প্রাপ্তি এবং ব্যয়ের বিবৃতি। অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয় বিভাগ বাজেট প্রস্তুতির জন্য দায়ী নোডাল সংস্থা, অর্থাৎ অর্থনৈতিক বিষয়ক বিভাগ অর্থমন্ত্রকের এই বাজেট তৈরি করে। এক বছরের বাজেট অর্থনৈতিক বিষয়ক বিভাগের বাজেট বিভাগ দ্বারা প্রস্তুত করা হয়। আর অর্থমন্ত্রীর কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের সময় প্রতি বছর ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে 1 ফেব্রুয়ারিতে স্থানান্তরিত করা হয়েছে। 2017-18 সাল থেকে রেল বাজেট, যেটা 1924 সাল থেকে অব্যাহত ছিল, সেটা কেন্দ্রীয় সাধারণ বাজেটের সাথে একীভূত করা হয়েছে। অর্থাৎ 1924 সাল থেকে সাধারণ বাজেট আর রেল বাজেটকে আলাদা করা হয়েছিল, যেটা 2017-18 সাল থেকে, মানে এই সেশন থেকে, এই ফিনান্সিয়াল ইয়ার থেকে আবার এক করে দেওয়া হয়েছে। 1924 সালে অ্যাকওয়ার্থ কমিটি দ্বারা মূল বাজেট থেকে রেলওয়ে বাজেটকে পৃথক করা হয়েছিল। আবার বিবেক দেবরায় কমিটি 2016 সালে এটাকে কেন্দ্রীয় বাজেটের সাথে একীভূত করেছে। এই যে 2017-18 থেকে যেটা হয়েছে, এটা করেছে বিবেক দেবরায় কমিটি। প্রত্যেক আর্থিক বছরে রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সামনে বার্ষিক আর্থিক বিবৃতি পেশ করেন। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেন পার্ট এ এবং বি সমন্বিত দুটি অংশে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনে ভারতীয় প্রশাসন হস্তান্তরের 2 বছর পর, অর্থাৎ 1860 সালের 7ই এপ্রিল প্রথম বাজেট প্রবর্তিত হয়েছিল। এবং প্রথম অর্থ সদস্য যিনি বাজেট পেশ করেছিলেন তিনি হচ্ছেন জেমস উইলিয়ামসন। অন্তর্বর্তী সরকারের সদস্য জনাব লিয়াকত আলী খান 1947 থেকে 48 সালের বাজেট পেশ করেছিলেন। ভারতের প্রথম অর্থমন্ত্রী শ্রী R.K. ষণমুখম চেট্টি 26 নভেম্বর 1947-এ প্রথম বাজেট পেশ করেন। তারপর থেকে বাজেটের প্রক্রিয়াটা বিকশিত হয়েছে এবং পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে, এবং আমাদের অর্থনীতি গঠনে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াগুলির শক্তি প্রতিফলিত করে। মেজর বাজেট ডকুমেন্টস অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে। দেখো, এখানে জাস্ট দেখে রাখো কি কি মেজর বাজেট ডকুমেন্টস রয়েছে, যেগুলো অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা ছাড়াও সংসদে উপস্থাপন করা হয়। যেমন আন্ডার আর্টিকেল 112 অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট,
demands for grants under Article 113, Finance Bill under Article 1110, Fiscal Policy Statement mandate under FRBM Act, যেমন ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক স্টেটমেন্ট, মিডিয়াম টার্ম ফিসকাল পলিসি কাম ফিসকাল পলিসি স্ট্র্যাটেজি স্টেটমেন্ট, এগুলো। এবারে আমরা দেখব 2024-25-এ দেখো আমরা কিছুদিন আগেই তোমাদের আরেকটা বাজেট আমি তোমাদের করেছিলাম, সেটা ছিল ইন্টারিম বাজেট। তো ইন্টারিম বাজেটটা কি আর এখন যে বাজেটটা পেশ হলো গতকাল সেটা কি দেখো। বাজেট কিভাবে প্রণয়ন হয়? প্রথমে লোকসভার বাজেট পেশ আর বিবেচনার জন্য রাষ্ট্রপতির সুপারিশ নেওয়া হয়। তারপরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পাশাপাশি লোকসভায় বাজেট পেশ করা হয়। তারপরে অর্থ বিল উপস্থাপন করা হয়। লোকসভার বাজেটের উপর আলোচনা দুটো পর্যায়ে হয়। প্রথম সাধারণ আলোচনা কোনো ভোট ছাড়াই, এবং তারপরে মুলতবি সময়ের পরে বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনার পরে অনুমোদনের দাবির জন্য ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটির পরে বরাদ্দ বিলটা উপস্থাপন করা হয় এবং ভোট দেওয়া হয়, যার ফলে কেন্দ্রীয় সরকারকে ভারতের সমন্বিত তহবিল থেকে অর্থ ব্যয় করার জন্য আইনত অনুমোদন দেওয়া হয়। এরপর বরাদ্দ বিল আর অর্থ বিল আলোচনার জন্য রাজ্যসভায় প্রেরণ করা হয়। লোকসভার মতে রাজ্যসভার অনুদানের দাবিগুলোতে ভোট দেওয়ার ক্ষমতা নেই এবং সুপারিশ সহ কিংবা সুপারিশ ছাড়াই 14 দিনের মধ্যে সেগুলো ফেরত দিতে হয়। তবে লোকসভা এই সুপারিশগুলো গ্রহণ করতেও পারে, নাও পারে। তারপর অর্থ বিলটা সম্মতির জন্য ভারতের রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়। সেটা প্রত্যাখ্যান করার ক্ষমতাও রাষ্ট্রপতির থাকে না। সুতরাং আমরা যদি এক নজরে দেখি, প্রথমে বাজেট পেশ করা হয়, উভয় পক্ষে বাজেট নিয়ে সাধারণ আলোচনা হয় সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপে স্থায়ী কমিটি পৃথক মন্ত্রীদের অনুমোদন পাওয়ার জন্য দাবিগুলোকে যাচাই করে। তারপরে লোকসভায় অনুমোদন পাওয়ার জন্য দাবিগুলোর উপর বিস্তারিত আলোচনার ভোটাভুটি চলে এবং তারপরে বরাদ্দ আর অর্থ বিল পাস হয়। এবার আমরা 2024-25-এর যেটা দেখলাম ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল, এটার ব্যাপারটা কি দেখে নাও। অন্তর্বর্তীকালীন বাজেট হচ্ছে একটা স্বল্প মেয়াদী আর্থিক পরিকল্পনা যেটা নির্বাচন পর্যন্ত সরকারি খরচ কভার করে। অর্থাৎ যে বছরে নির্বাচন থাকে, আমরা দেখলাম এবছরে লোকসভা নির্বাচন ছিল, তো যে বছরে লোকসভা নির্বাচন থাকে, যেমন 2024 একটা নির্বাচনী বছর ছিল, তাই সাধারণ বাজেটের পরিবর্তে এই বছর অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে। অর্থাৎ লাস্ট যে মন্ত্রিসভা যারা বাজেট পেশ করবে তারা নির্বাচনের পর থাকবে কি না থাকবে সেটা ঠিক থাকে না। তো সেই হিসাবে একটা অন্তর্বর্তী বাজেট মানে এরকম তোমরা সহজভাবে বুঝতে পারো যে যদি তারা থাকে কি রকম ভাবে তারা করতে চাইছে, দেশটাকে চালাতে চাইছে, তা সেই অনুযায়ী একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট জাস্ট দেবে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেট। যে যে বছর লোকসভা নির্বাচনই থাকে সেই বছর কিন্তু এই ইন্টারিম বাজেট বা অন্তর্বর্তীকালীন বাজেট এটা পেশ করা হয়। তো যেহেতু এবারে আমরা দেখেছি লোকসভা কমপ্লিট হয়ে গেছে, নতুন মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, সেই জন্য আবার সেটা একদম ফ্রেশ করে নতুন বাজেট একটা এবছর পেশ করা হলো। ঠিক আছে। আর অন্তর্বর্তীকালীন বাজেটের অংশ হিসাবে সংসদ ভোট অন অ্যাকাউন্ট পাস করে। ভোট অন অ্যাকাউন্ট জিনিসটাও কি দেখে নাও। এটা সংবিধানের 116 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটা ভোট অন অ্যাকাউন্ট তাৎক্ষণিক ব্যয়ের প্রয়োজনীয়তা পূরণের জন্য ভারতে একত্রিত তহবিল থেকে, কনসলিডেটেড ফান্ড থেকে সরকারকে অগ্রিম অর্থ প্রদান করে। ব্যাস, এবার এটা আমাদের বেসিক জায়গা। এবার আমরা চলে আসবো বাজেট 2024-25-এর টোটাল হাইলাইটসে। দেখো, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসাবে লাগাতার সপ্তমবারের জন্য বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। এর আগে মোরারজি দেশাই টানা 6টা বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসাবে। তৃতীয় মোদী সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। অর্থাৎ লাস্ট যে আমাদের নতুন মোদী সরকার যে গঠিত হয়েছে 2024-25 লোকসভা নির্বাচনের পরে, এটা হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তো এবারে আমরা দেখবো বাজেট, ইউনিয়ন বাজেট 2024-25-এর থিম কি ছিল। প্রথমত এর থিম ছিল রোড ম্যাপ ফর আওয়ার পারসুইট অফ বিকশিত ভারত। কেন্দ্রীয় বাজেট 2024-25 কর্মসংস্থান, দক্ষতা, এমএসএমই এবং মধ্যবিত্তদের জন্য সহায়তার উপর বেশ জোর দিয়েছে। 2024-25 বাজেটের মূল বৈশিষ্ট্য যেগুলো, সেটা হচ্ছে ভিশন অফ বাজেট, যেটা 2047 সালের মধ্যে বিকশিত ভারত মানে একটা বিকশিত ভারত তৈরি করা, প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ সমৃদ্ধ ভারত তৈরি করা, আধুনিক পরিকাঠামো এবং সবার জন্য সুযোগ দেবে এরকম একটা ভারত তৈরি করা। বাজেটের উন্নয়ন মন্ত্র অর্থাৎ ডেভেলপমেন্ট মন্ত্র অফ বাজেট কি ছিল দেখো। সবকা সাথ, সবকা বিকাশ এন্ড সবকা বিশ্বাস। হোল অফ নেশন, ইংরেজিতে যদি আমরা বলি হোল অফ নেশন অ্যাপ্রোচ অফ সবকা প্রয়াস। চারটে প্রধান জায়গাতে ক্ষেত্রে বিশেষ করে ফোকাস দেওয়া হয়েছে। একটা হচ্ছে মহিলায় মানে মহিলাদের ওপর, গরিবদের ওপর, দরিদ্রদের ওপর, যুবা বা যুবকদের ওপর, যুবক যুবতীদের ওপর, আর একটা হচ্ছে ফার্মার যাদেরকে আমরা অন্নদাতা বলি।
এই চারটে জিনিস হচ্ছে এবারে বাজেটের মেন ফোকাস ছিল। এটা তোমরা ইন্টারিম বাজেটেও দেখেছো, সেটারই একটা আপডেটেড এবং ফাইনালাইজড ভার্সন এটা। দেখো এখানে প্রতি লাখ কোটিতে সবসময় আমাদের রেভিনিউ রিসিপ্টস এবং ক্যাপিটাল রিসিপ্টস, আমরা যেসব কর টরগুলো থেকে যেসব ধরনের ভারতীয়রা যে আমাদের ভারত সরকার যে টাকাগুলো পায় সেগুলো হচ্ছে রেভিনিউ রিসিপ্টস, আর আদার্স ক্ষেত্রে ক্যাপিটাল রিসিপ্ট। তো এখানে রাজস্ব প্রাপ্তি যেটা হয়েছে 2022-23-এর 23.8, 2023-24-এর 26.3, এগুলো হচ্ছে লাখ কোটি টাকায়, অর্থাৎ 23.8 লাখ কোটি টাকা। 2023-24-এ তোমার 26.3 লাখ কোটি টাকা। 2023-24-এ আড়িতে 27 তোমার হচ্ছে লাখ কোটি টাকা। আর 2024-25-এ 31.3 কোটি টাকা। দেখো এখানে মূলধন প্রাপ্তি যেটা ক্যাপিটাল রিসিপ্টস, সেক্ষেত্রে 2022-23 18.1, 2023-24 18.7, 2023-24 17.9 আর 2024-25 16.9। ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে এগুলো তোমাদের একটু বেশি লাগে, আদারওয়াইজ অন্যান্য এক্সামের ক্ষেত্রে তোমরা এগুলো নাও করতে পারো। রাজস্ব ব্যয় যদি আমরা দেখি রেভিনিউ এক্সপেন্ডিচার, আগেরটা আমরা আয় দেখলাম, এবার এটা যেতে জাস্ট উল্টোটা হচ্ছে ব্যয়টা। 2022-23-এ 34.5, তো 23-24-এ 35, 2023-24-এ 35.4, 24-25-এ 37.1 বিই। কার্যকর মূলধন ব্যয় 2023-22-23-এ প্রকৃত 10.5, 23-24-এ বিই 13.7, 2023-24-এ আরই 12.7 আর 2024-25-এ বি 15। এবার অ্যালোকেশন অফ মেজর স্কিমস, প্রধান প্রকল্পগুলিতে কিরকম কি বরাদ্দ হয়েছে সেটা দেখে নাও। প্রথমে এমজি এনআরইজিএ, এটাতে তোমার হয়েছে 2023-24-এ বি 60,000 টাকা এবং 2024-25-এ 86,000 টাকা, অর্থাৎ আগের সেশনে ছিল এটা, যেখানে এবারে করা হয়েছে 86,000 টাকা, 26,000 টাকা বাড়ানো হয়েছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টস, গবেষণা এবং উন্নয়ন প্রকল্পতে আগে ছিল 840 কোটি টাকা, আর এবারে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 1200। সেরকম নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টস এর ক্ষেত্রে, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে আগে ছিল 442, যেটা বেড়ে হয়েছে 2228। ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য তোমার 1200 ছিল, সেখানে 2143 হয়েছে। সৌরশক্তি জন্য আগে ছিল তোমার 4,970, যেটাকে বেড়ে হয়েছে 10,000। সেমিকন্ডাক্টর অ্যান্ড ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং এর উন্নয়ন 2023-24-এর জন্য 3,000 ছিল, যেটা বেড়ে হয়েছে 6,903। এছাড়া দেখো এক্সপেন্ডিচার অফ মেজর আইটেমস, এখানে সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রণালয় 2,65,808 তোমার হচ্ছে কোটি টাকা হচ্ছে বরাদ্দ হয়েছে সড়ক পরিবহনের ক্ষেত্রে। প্রতিরক্ষার ক্ষেত্রে 2024-25 সালে নিয়মিত কেন্দ্রীয় বাজেটে 6.22 লক্ষ কোটি টাকাতে বরাদ্দ এবং মন্ত্রকের জন্য মধ্যে সর্বোচ্চ ছিল। দেখো এখানে একটা জিনিস আমি তোমাদের বলে দিই, এখানে যেটা হয়েছে ইন্টারিম বাজেটে তোমার ছিল এটা, এখন ফাইনালাইজড বাজেটে কিন্তু এটা হয়েছে। ঠিক আছে, আমরা অফিসিয়াল যদি ডকুমেন্ট দেখি, যে বাজেটের ডকুমেন্ট, সেখানে একটু ডিফেন্সেরটা নিয়ে কনফিউশন আছে, কেননা ইন্টারিম বাজেটে এটা ছিল, আর এখন ফাইনালাইজড 6.22, মানে ইন্টারিম বাজেটে ছিল 6.22, যেটা এখন ফাইনাল বাজেটে তোমাদের 4,54,773 কোটি করা হয়েছে। আর তারপরে রুরাল ডেভেলপমেন্ট যেটা 2,65,808 কোটি টাকা, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইন্ড অ্যাক্টিভিটিস এর জন্য বরাদ্দ করা হয়েছে তোমার 1,51,851, অর্থাৎ কৃষি ও সহযোগী কার্যক্রমের জন্য 1,51,651 কোটি টাকা, আর হোম অ্যাফেয়ার্স এর জন্য 1,50,983 কোটি টাকা। এছাড়া এডুকেশনের জন্য শিক্ষার ক্ষেত্রে তোমার 1,25,638, আইটি অ্যান্ড টেলিকমের ক্ষেত্রে 1,16,342 কোটি টাকা, স্বাস্থ্যর ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে 89,287 কোটি টাকা, এনার্জির ক্ষেত্রে 68,769 কোটি টাকা, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য 56,501 কোটি টাকা এবং কমার্স আর ইন্ডাস্ট্রির জন্য 47,559 কোটি টাকা। তোমাদের এখানে রেলওয়ের জন্য খুব আসে, রেলওয়ে, শিক্ষা, এগুলো স্বাস্থ্য, এর জন্য কত টাকা করে বরাদ্দ করা হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে। ঠিক আছে, কোথা কোথা থেকে আমরা টাকা পেয়েছি? এক হচ্ছে আয়, এখানে দেখো ইনকাম ট্যাক্স থেকে আমরা পেয়েছি টোটাল যত যা টাকা
এক বছরে যেটা পাওয়া গেছে তার মধ্যে অকর প্রাপ্তি মানে হচ্ছে যেটা তোমার নন ট্যাক্স যেটা রিসিপ্ট এটা এরকম হয়েছে 9%, ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তি হয়েছে 1%, শুল্ক 4%, কর্পোরেশন ট্যাক্স 17%, জিএসটি এবং অন্যান্য কর 18%, ইউনিয়ন আবগারি শুল্ক 5%, আয়কর 19%, হার এবং অন্যান্য দায় তোমার হচ্ছে 27%। আর আমরা যদি ইংরাজিতে এগুলো দেখি ইনকাম ট্যাক্স 19%। এগুলো এসএসসি পরীক্ষাতে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় বা ডাব্লিউবিসিএস যারা যারা দেবে তারা কিন্তু খুব ভালো করে রেখো। ইউনিয়ন এক্সাইজ ডিউটিস 5%, জিএসটি অ্যান্ড আদার ট্যাক্সেস 18%, borrowing and others liabilities 27%, non-tax receipt 9%, non-debt capital receipt 1%, আর customs 4%, আর কর্পোরেশন ট্যাক্স 17%। আর গেছে কোথায় কোথায় টাকা ব্যয় হয়েছে? সুদ পরিশোধ 19%, ভর্তুকি 6%, প্রতিরক্ষা 8%, অন্যান্য ব্যয় 9%, কেন্দ্রীয়ভাবে স্পন্সর স্কিমের জন্য খরচা 8%, অর্থ কমিশন আর অন্যান্য স্থানান্তরের জন্য 9% খরচ, কর এবং শুল্কের রাজ্যের অংশ 21%, রাজ্যের অংশদের কর আর শুল্ক দেওয়ার জন্য আর পেনশনের জন্য 4%। এগুলো হচ্ছে খরচ। আর কেন্দ্রীয় সেক্টর স্কিমগুলোর জন্য 16% খরচ হয়েছে। এবার দেখো আমরা বাজেটে দাম বাড়লো কি কি জিনিসের, এটা তোমাদের হয়তো কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউতে অতটা ইম্পর্টেন্ট না হলেও অনেকের ইন্টারেস্ট থাকে জানার, সেই জন্য তোমাদের এটা করে দিয়েছি। অ্যামোনিয়াম নাইট্রেটের উপর শুল্ক বাড়িয়ে 10% করার প্রস্তাব দিয়েছে সরকার। নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের উপর শুল্ক বাড়িয়ে 25% করার প্রস্তাব দিয়েছে। নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের উপর বেসিক কাস্টমস ডিউটি 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। সরকার 10 লক্ষ টাকার বেশি মূল্যের বিজ্ঞাপিত পণ্যগুলোতে 1% টিসিএস আদায়ের প্রস্তাব দিয়েছে। মোবাইল ফোন, মোবাইল চার্জারের উপর মৌলিক কাস্টমস ডিউটি কমিয়ে 15% করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, তাই এগুলো হচ্ছে সস্তা। সোনার উপর শুল্ক 6% আর প্ল্যাটিনামের উপর 6.4% শুল্ক কমানো হয়েছে। ক্যান্সার চিকিৎসার 3টে ওষুধকে বেসিক কাস্টমস ডিউটি থেকে ছাড় দেওয়া হয়েছে। এফএম সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত অব্যাহত মূলধনী পণ্যগুলোর তালিকা প্রসারিত করার প্রস্তাবও করেছিলেন। ই কমার্সে টিডিএস এর হার 1% থেকে কমিয়ে 0.1% করা হয়েছে। ফেরোনিকেল বিশেষ ধরনের তামার উপর বেসিক কাস্টমস ডিউটি ছাড় দেওয়া হয়েছে। আর নির্দিষ্ট ব্রুট স্টক, পলিসেট ওয়ার্ম, চিংড়ি ও মাছের খাদ্যের মূল্য শুল্ক কমে 5% করা হয়েছে। অর্থাৎ এগুলো সব কটার দাম কিন্তু এবারে সস্তা হয়েছে। চিংড়ি ফিশ ফিড উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণের উপর শুল্ক মকুব করা হয়েছে। চামড়া ও বস্ত্র খাতে রপ্তানির প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হাঁস থেকে রিয়েল ডাউন ফিলিং মেটেরিয়ালের বিসিডি কমানো হয়েছে। পাইপলাইনে বিদ্যমান এবং নতুন ক্ষমতাকে সমর্থন করার জন্য অ্যামোনিয়াম নাইট্রেটের বেসিক কাস্টমস ডিউটি 7.5% থেকে কমিয়ে 10% করা হয়েছে। রেজিস্টার তৈরির জন্য অক্সিজেন ফ্রি কপারের ওপর থেকে বেসিক কাস্টম ডিউটি তুলে দেওয়া হয়েছে। পরমাণু শক্তি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রতিরক্ষা, টেলিকমিউনিকেশন এবং হাইটেক ইলেকট্রনিক্সের মতো খাতের জন্য 25টা গুরুত্বপূর্ণ খনিজের ওপর শুল্ক সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে এবং এর মধ্যে 2টোতে বিসিডি হ্রাস করা হয়েছে। নিম্নলিখিত 9টা অগ্রাধিকারের উপর টেকসই প্রচেষ্টার কথা বলা হয়েছে। 1. কৃষিতে উৎপাদনশীলতা এবং স্থিতিস্থাপকতা, কর্মসংস্থান এবং দক্ষতা, অন্তর্ভুক্তিমূলক মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার, উৎপাদন এবং পরিষেবা, নগর উন্নয়ন, শক্তি নিরাপত্তা, অবকাঠামো, উদ্ভাবন, গবেষণা আর উন্নয়ন এবং পরবর্তী প্রজন্মের সংস্কার। কৃষিতে উৎপাদনশীলতা এবং স্থিতিস্থাপকতা সম্পর্কে একটু যদি আমরা ফোকাস করি, দেখো কৃষিতে উৎপাদনশীলতা এবং স্থিতিস্থাপকতা বাড়ানোর ব্যবস্থার অংশ হিসাবে কেন্দ্রীয় বাজেট 2024-25 কৃষি গবেষণার উপর জোর দেওয়া, প্রাকৃতিক চাষের প্রচার এবং জাতীয় সহযোগিতা নীতি সহ বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা করেছে। সরকার উৎপাদনশীলতা বাড়ানো আর জলবায়ু সহনশীল জাতগুলোর বিকাশ দিকে মনোযোগ দেওয়ার জন্য কৃষি গবেষণা সেটআপের একটা ব্যাপক পর্যালোচনা করেছে, মানে ব্যাপক রিভিউ করেছে। এখানে 32টা কৃষিজমিজাত ফসল আর উদ্যান ফসলের 109টা নতুন উচ্চ ফলনশীল এবং জলবায়ু সহনশীল জাত প্রকার কৃষকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আগামী 2 বছরে সারা দেশে 1 কোটি কৃষককে সার্টিফিকেশন এবং ব্র্যান্ডিং দ্বারা সমর্থিত প্রাকৃতিক চাষে দীক্ষিত করা হবে, এটাও বলা হয়েছে। আর এই উদ্দেশ্যে 10,000 প্রয়োজন ভিত্তিক জৈব ইনপুট রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা হবে। গ্রামীণ অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি এবং বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমবায় খাতের সুশৃঙ্খল ও সর্বাত্মক উন্নয়নের জন্য
একটা জাতীয় সহযোগিতা নীতি প্রণয়ন করা হয়েছে। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, যেখানে 3 বছরের কৃষক আর তাদের জমির কভারেজের জন্য ডিপিআই করা হয়েছে। এখানে ডিপিআই মানে হচ্ছে ধরো কৃষকদের যাবতীয় যা ইনফরমেশন তারা যাতে অফিসিয়ালি যেগুলোর জন্য তাদের বারবার সরকারি অফিসে যেতে হয় আর হয়, সেগুলো তাদের না যেতে হয়ে যাতে তারা ডিজিটালি ব্যাপারগুলোকে ম্যানেজ করতে পারে, এটাকে আমরা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বলি। আর এরকম 3 বছরের কৃষক আর তাদের জমির কভারের জন্য ডিপিআই করা হয়েছে। 400টা জেলায় ডিজিটাল ফসল জরিপের ব্যবস্থা করা, জনসমর্থ ভিত্তিক কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা, চিংড়ি উৎপাদন আর রপ্তানি, এখানে দেখো নাবার্ডের মাধ্যমে চিংড়ি চাষ, প্রক্রিয়াকরণ এবং রপ্তানির জন্য মানে অর্থায়ন আর কি। পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য গ্রামীণ আর শহুরে ভূমি সংক্রান্ত কার্যক্রম কি করা হয়েছে? সমস্ত জমির জন্য ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর মানে ভূ আধার, জমির রেকর্ড এবং ক্যাডাস্ট্রাল মাপের জরিপ এবং ডিজিটালাইজেশন, একটা ব্যাপক জমি রেজিস্ট্রি তৈরি করা হয়েছে, মানে যাতে মানে জমিগুলোকে রেজিস্ট্রি ঠিকঠাক করা যায়, রেজিস্ট্রেশন ঠিকঠাক করা যায়, তার রেকর্ড যাতে ঠিকঠাক থাকে তার জন্য। কৃষকদের রেজিস্ট্রি লিঙ্ক, শহুরে ভূমি রেকর্ডের ডিজিটালাইজেশন এবং জিআইএস ম্যাপিং, জলবায়ুর অর্থায়ন, জলবায়ু অভিযোজন এবং প্রশমন বিনিয়োগের জন্য মূলধনের প্রাপ্যতা বৃদ্ধি করা, সরাসরি বিদেশি বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ যেটা এফডিআই সহজতর করার জন্য সরলীকৃত কিছু প্রক্রিয়া ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগের জন্য ভারতীয় রুপি ব্যবহারের প্রচার। তারপরে এনপিএ বাৎসল্য, এটা একটা জাতীয় পেনশন স্কিম, এর অধীনে এনপিএস বাৎসল্য নামে একটা নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই স্কিমটা পিতামাতা এবং অভিভাবকদের তাদের সন্তানদের জন্য পেনশন পরিকল্পনা শুরু করতে সক্ষম করে, যাতে সন্তানের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত এগুলো জমা হতে থাকে। আর ডেটা গভর্নেন্স, ডেটা শাসন, সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং ব্যবস্থার উন্নতির জন্য করা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে কি করা হয়েছে দেখো, পূর্বদয়া বিকাশ বিরাসাত ভি, এই পূর্বদয়া উদ্যোগের লক্ষ্য হচ্ছে, এটা একটা নতুন ইনিশিয়েটিভ যার লক্ষ্য হচ্ছে পূর্বের রাজ্য বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের অর্থনৈতিক সুযোগ তৈরি করে এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে তাদের উন্নয়ন করা। এর মধ্যে গয়াতে একটি শিল্প নোড সহ অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। তার মধ্যে নারী আর মেয়েদের ক্ষমতায়নের জন্য 3 লক্ষ কোটিরও বেশি বরাদ্দ করা হয়েছে স্কিমগুলোর জন্য, মহিলাদের এবং মেয়েদের উপকৃত করার জন্য, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতিতে এবং তাদের আরো ভালো সুযোগ প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করা। আদিবাসী উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নয়ন গ্রাম অভিযান, প্রধান জনজাতীয় উন্নয়ন গ্রাম অভিযানের লক্ষ্য হচ্ছে উপজাতীয় সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার উন্নতি করা, 63,000 গ্রাম কভার করা এবং 5 কোটি আদিবাসীদের উপকৃত করা। আর্থিক অন্তর্ভুক্তির সুবিধার্থে উত্তর পূর্ব অঞ্চলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের 100টারও বেশি শাখা স্থাপন করা হবে। অন্ধ্রপ্রদেশ রিকগনাইজেশন অ্যাক্ট, যেটা এটা অন্ধ্রপ্রদেশের রাজধানী শহর অমরাবতীতে তৈরি করতে এবং রাজ্যের অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডকে চাঙ্গা করতে পোলাভরম বাঁধের তাড়াতাড়ি সমাপ্তির জন্য 15,000 কোটি টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। উৎপাদন খাতে এমএসএমইর জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম, এই স্কিমটা জামানত বা তৃতীয় পক্ষের গ্যারান্টি ছাড়াই যন্ত্রপাতি এবং সরঞ্জাম করার জন্য এমএসএমই কে মেয়াদি ঋণ সহজতর করতে সাহায্য করবে। মুদ্রা প্রকল্পের অধীনে ঋণের সীমা 20 লক্ষ টাকা বাড়ানো হয়েছে, এর আগে এই সীমা ছিল 10 লক্ষ টাকা। আর এই সুবিধাটা তাদের জন্য যারা পূর্বে তরুণ শ্রেণীর অধীনে ঋণ নিয়েছেন এবং সফলভাবে পরিশোধও করেছেন। ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় 12টা শিল্প পার্ক গড়ে তোলা হবে, যেটা প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এরপরে দেখো উৎপাদন এবং পরিষেবা, ভাড়া, হাউজিং এবং ক্রেডিট সমর্থনের জন্য এই বাজেটে ভিজিএফ সমর্থন সহ পিপিপি মোডে শিল্প শ্রমিকদের জন্য ডরমিটারি টাইপ আবাসন সহ ভাড়া আবাসন বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। এবং এমএসএমই কে ক্রেডিট সহায়তা এবং এমএসএমই ক্রেডিটের জন্য একটি নতুন মূল্যায়ন মডেল সহ টিআরইডিএস এর বাধ্যতামূলক অনবোর্ডিং এর জন্য একটা বর্ধিত সুযোগ হাইলাইট করা হয়েছে। ইন্টার্নশিপ অপরচুনিটিস, অতিরিক্তভাবে 500টা শীর্ষ কোম্পানিতে 1 কোটি যুবককে 5 বছরের মধ্যে ইন্টার্নশিপের সুযোগ প্রদানের জন্য একটা স্কিম চালু করা হয়েছে, যেটা সিএসআর তহবিলের মাধ্যমে 6,000-এর এককালীন সহায়তার সাথে প্রতি মাসে 5,000 ভাতা প্রদান করবে। নগর উন্নয়ন, এখানে দেখো স্ট্যাম্প ডিউটি, মহিলাদের দ্বারা কেনা সম্পত্তিগুলির জন্য স্ট্যাম্প শুল্ক কমাতে রাজ্যগুলোর জন্য উৎসাহিত করা। নির্বাচিত শহরে 100টা সাপ্তাহিক হাট বা স্ট্রিট ফুড হাব তৈরি করা, এগুলো এবারে বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। 30 লাখের বেশি জনসংখ্যা সহ 14টা বড় শহরের পরিকল্পনা।
100টা বড় শহরে জল সরবরাহ, পয়ঃ নিষ্কাশন, চিকিৎসা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রচার। পিএম আবাস যোজনা আরবান 2.0, এটাতে 1 কোটি শহুরে দরিদ্র মধ্যবিত্ত পরিবারের আবাসন চাহিদা মেটাতে 10 লক্ষ কোটির বিনিয়োগ। দক্ষ ভাড়া হাউসিং বাজারের জন্য নীতি এবং প্রবিধান। শক্তি উদ্যোগের জন্য ভারত ক্ষুদ্র চুল্লি। ভারত ছোট মডিউলার রিঅ্যাক্টর বিকাশ এবং গবেষণা উন্নয়নের জন্য ইনিশিয়েটিভ নিয়েছে। 60টি ক্লাস্টারে ইনভেস্টমেন্ট গ্রেড এনার্জি অডিট, 100টা ক্লাস্টারের বিস্তৃতি। পাম্পড স্টোরেজ নীতি। এনটিপিসি ওয়েলগের যৌথ উদ্যোগে একটা 800 মেগাওয়াট বাণিজ্যিক প্ল্যান্ট স্থাপন করা হবে। পরিচ্ছন্ন শক্তি, যেটা দেখো ক্ষুদ্র আর ক্ষুদ্র শিল্পকে ক্লিনার এনার্জি ফর্মে স্থানান্তরের জন্য আর্থিক সহায়তা করা চিন্তা ভাবনা করা হয়েছে। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা, 1 কোটি পরিবারের জন্য প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করা। ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে দীর্ঘমেয়াদী ঋণ, রাজ্যগুলোকে দীর্ঘমেয়াদী সুদমুক্ত ঋণ হিসাবে 1.5 লক্ষ কোটি টাকা দেওয়া। সামগ্রিক অবকাঠামো বিনিয়োগের দিক থেকে মানে ইনফ্রাস্ট্রাকচারের জন্য তোমার 11,11,111 কোটি, ঠিক আছে, বরাদ্দ করা হয়েছে, জিডিপি 3.4%। পিএমজিএসওয়াই এর চতুর্থ পর্যায়ে 25,000 গ্রামীণ বসতিতে সর্ব আবহাওয়া সংযোগ। কোসি মেচি আন্তঃরাজ্য লিঙ্ক এবং অন্যান্য প্রকল্পগুলোর জন্য 11,500 কোটি টাকা, এটা সেচ আর বন্যা প্রশমনের জন্য ইনিশিয়েটিভ। এছাড়া হিমাচল প্রদেশ, আসাম, সিকিম, উত্তরাখণ্ড এইসব জায়গাগুলোতে পুনর্গঠন আর পুনর্বাসনের সহায়তা। উদ্ভাবন গবেষণা উন্নয়নের জন্য কি কি করা হয়েছে দেখো। মৌলিক গবেষণা আর প্রোটোটাইপ উন্নয়নের জন্য অনুসন্ধান জাতীয় গবেষণা তহবিলের কার্যকরীকরণ। বেসরকারি খাতের উদ্ভাবন, মানে বেসরকারি খাত চালিত গবেষণার জন্য 1 লক্ষ কোটি টাকা অর্থায়ন মানে করা হচ্ছে, করার ইনিশিয়েটিভ করার চিন্তা ভাবনা করা হয়েছে। মহাকাশ অর্থনীতি উদ্যোগের জন্য 1000 কোটি টাকা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি করা হয়েছে। সাংস্কৃতিক আর ঐতিহ্য উন্নয়ন আরো ভালো করার চিন্তা ভাবনা করা হচ্ছে। কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের আদলে বিষ্ণুপদ মন্দির করিডোর আর মহাবোধি মন্দির করিডোরের উন্নয়ন করার কথা বলা হয়েছে। রাজগীরের জন্য ব্যাপক উন্নয়ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুনরুজ্জীবিত করার পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসাবে নালন্দার উন্নয়ন এবং উড়িষ্যার পর্যটন গন্তব্য হিসেবে উন্নীত করা হবে। এছাড়া কর্মসংস্থান আর দক্ষতা আমরা যদি দেখি, পিএমস প্যাকেজ 4th স্কিম, যেটা এখানে নারীদের অংশগ্রহণ সহজতর করা, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বাজেটে কর্মজীবী মহিলাদের হোস্টেল স্থাপন, শিল্পের সাথে সহযোগিতায় ক্রেচ স্থাপনের জন্য তহবিল বরাদ্দ করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য মহিলাদের জন্য একটা সহায়ক পরিবেশ তৈরি করা, যাতে তারা কার্যকরভাবে কাজ আর পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখতে পারে। বাজেটে দেশীয় প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য 10 লক্ষ পর্যন্ত ঋণের আর্থিক সহায়তা সহ শিক্ষা আর দক্ষতামূলক কর্মসূচির উপর জোর দেওয়া হয়েছে। বার্ষিক 1 লক্ষ শিক্ষার্থীকে সরাসরি ই ভাউচার প্রদান করা হবে, যার সাথে 3% বার্ষিক সুদ সাশ্রয় হবে। 20 লক্ষ যুবকদের 5 বছরের মেয়াদে দক্ষ করা হবে এবং 1000টি শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটকে শিল্পের চাহিদার সাথে সামঞ্জস্য করার জন্য আপগ্রেড করা হবে। সরকার প্রসারিত তহবিলের গ্যারান্টি সহ 7.5 লক্ষ, যেটা প্রতি বছর 25,000 ছাত্রছাত্রীদের সাহায্য করবে। এছাড়া এখানে তোমাদের আরো স্কিম এ বি সি রয়েছে। এটা করা হয়েছে ফার্স্ট টাইমার্স এমপ্লয়িদের জন্য, এবং স্কিম বিটা জব ক্রিয়েশন ইন ম্যানুফ্যাকচারিং, এটা এমপ্লয়ি এবং এমপ্লয়ার্স দুজনেই হেল্পফুল হবে। আর একটা হচ্ছে সাপোর্ট টু এমপ্লয়ার্স। আমি একটু যদি তোমাদের বলে দিই, দেখো স্কিম এ যেটা, এটা প্রথমবারের কর্মচারীদের উপকৃত করবে। সমস্ত আনুষ্ঠানিক সমস্ত সেক্টরে, মানে সমস্ত সেক্টরে নতুন প্রবেশকারীদের 1 মাসের মজুরি প্রদান করবে। সীতারামনের মতে ইপিএফও নিবন্ধিত বা রেজিস্টার্ড প্রথমবারের কর্মীদের 3টে কিস্তিতে 1 মাসের বেতন সরাসরি বেনিফিট স্থানান্তর 15,000 পর্যন্ত হবে। আর যোগ্যতার সীমা হবে প্রতি মাসে 1 লাখ বেতন। এই প্রকল্পে 210 লক্ষ যুবক উপকৃত হবে। স্কিম বি জব ক্রিয়েশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এটাতে ইপিএফও নির্দেশিকাগুলোর অধীনে প্রথম 4 বছরের কর্মসংস্থানের জন্য কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়কেই প্রাণোদনা প্রদান করবে। আর এটা 30 লক্ষ যুবকদের উপকৃত হবে, মানে এটাতে 30 লক্ষ যুবক উপকৃত হবে বলে আশা করা হয়েছে। আর স্কিম সি যেটা সাপোর্ট টু এমপ্লয়ার্স, এটা প্রতিটি অতিরিক্ত কর্মচারীর ইপিএফও অবদানের জন্য 2 বছরের জন্য নিয়োগকর্তাদের প্রতি মাসে 3,000 পর্যন্ত ফেরত দিয়ে সমস্ত সেক্টরে অতিরিক্ত কর্মসংস্থান
সহকর্মীদের সহায়তা করবে। এই প্রকল্পের 50 লক্ষ অতিরিক্ত লোকের কর্মসংস্থান হবে বলে চিন্তা ভাবনা করা হচ্ছে। অর্থনৈতিক ভিত্তি একটা দেখো, এখানে বৃদ্ধি হচ্ছে 2024 অর্থ বছরে ভারতে 8.2% হারে বৃদ্ধি পেয়েছে। কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতির উন্নতি হয়েছে। সেবা আর উৎপাদন খাতে সম্প্রসারণ হয়েছে পিএমআই সূচক অনুযায়ী। আর্থিক আর মুদ্রাস্ফীতি যদি দেখি, জিডিপি শতাংশ হিসাবে রাজস্ব ঘাটতি হ্রাস পেয়েছে। তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলোর গ্রস নন পারফর্মিং অ্যাসেট হ্রাস পেয়েছে। করের সরলীকরণ হয়েছে। আয়কর আইন 1961 ব্যাপক পর্যালোচনা করা হয়েছে। দাতব্য প্রতিষ্ঠান এবং টিডিএস এর জন্য ট্যাক্স প্রক্রিয়া সরলীকরণ হয়েছে। সেক্টর নির্দিষ্ট শুল্ক প্রস্তাব, যেগুলো মোবাইল ফোন, পিসিবিএ এবং চার্জারগুলিতে বেসিক কাস্টম ডিউটি কমিয়ে 15% করা হয়েছে। স্বর্ণ আর রৌপের উপর শুল্ক কমিয়ে 6% এবং প্ল্যাটিনামের উপর 6.4% করা হয়েছে। সৌর কোষ আর প্যানেল তৈরির জন্য 25টা গুরুত্বপূর্ণ খনিজ এবং আরো মূলধনী পণ্যের উপর কাস্টম শুল্ক ছাড় দেওয়া হয়েছে। চিংড়ি এবং মাছের খাদ্যের বিসিডি কমিয়ে 5% করা হয়েছে। 20% করের হার আকর্ষণ করতে আর্থিক সম্পদের উপর স্বল্পমেয়াদী লাভ ও 12% করের হার আকর্ষণ করতে সমস্ত সম্পদের উপর দীর্ঘমেয়াদী লাভ। আর্থিক সম্পদের উপর মূলধন লাভের ছাড়ের সীমা প্রতি বছর 1.25 লক্ষ বৃদ্ধি করা হয়েছে। বেতনভোগী কর্মীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 করা হয়েছে। ফ্যামিলি পেনশনের রিডাকশন 15,000 থেকে বাড়িয়ে 25,000 করা হয়েছে। সমস্ত শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করা হয়েছে। গার্হস্থ্য ক্রুজ অপারেশনের জন্য সহজ কর ব্যবস্থা করা হয়েছে। বিদেশি খনির কোম্পানিগুলোর জন্য নিরাপদ হারবার হার করা হয়েছে। কাঁচা হিরে বিক্রি ক্ষেত্রে বিদেশি কোম্পানির উপর কর্পোরেট কর হার 40% থেকে 30% হ্রাস করা হয়েছে। নতুন ট্যাক্স ব্যবস্থা যেটা করা হয়েছে সেটা হচ্ছে তোমার 0 থেকে 3 লাখের জন্য জিরো ট্যাক্স। 3 থেকে 7 লাখ যারা তাদের ইনকাম রয়েছে তাদের ক্ষেত্রে 5%, 7 থেকে 10 লাখ 10%, 10 to 12 লাখ 15%, 12 to 15 লাখ 20%, আর 15 লাখের বেশি হলে 30%। কিভাবে হচ্ছে দেখো, 8 লক্ষ টাকা যদি বার্ষিক করযোগ্য আয় হয় তাহলে আগে ছিল 30,000 টাকা কর, এখন 22,500 টাকা। তো সাশ্রয় হচ্ছে 7,500। এইভাবে 10 লক্ষ, 12 লক্ষ, 14 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ আমরা যদি দেখি 17,500 ম্যাক্সিমাম 20 লক্ষের ক্ষেত্রে কিন্তু সাশ্রয় হয়েছে। তো আমি একটু তোমাদের তাড়াতাড়ি করেছি, বাজেটটা খুব ইজি ব্যাপার নয়, অনেক বড় একটা ব্যাপার। আমি পুরো হাইলাইটটা তোমাদের যতটা কম সময় সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি এর মধ্যে থেকে কোনো একটা পোর্শন মনে হয় যে আরো ইলাবোরেট করলে ভালো করে বুঝিয়ে দিলে ভালো হয়, সেটা আমাকে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। এগুলো নিয়ে বাজেটের ভিতর থেকে ছোট ছোট জিনিস নিয়ে অনেকগুলো ক্লাস তোমাদের করা যায়, কিন্তু একটা ক্লাসে করতে গেলে আমাকে তোমাদেরকে এইভাবেই সামারিটা বলতে হতো। তো যদি কোনো জায়গায় কনফিউশন থাকে বা বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটা তোমাদের সাথে আরো ডিসকাস করে দেবো। আর এর পিডিএফটা আমাদের যে নলেজ অ্যাকাউন্ট অ্যাপটা রয়েছে, ঠিক আছে, এর আমি ফ্রি পিডিএফ সেকশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে এটা পড়াশোনা করতে পারবে ফ্রিতে, সম্পূর্ণ তোমরা এখান থেকে পেতে পারো। তো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালটা গিয়ে সার্চ করে নাও, গুগল প্লে থেকে ডাউনলোড করে নাও, এই ফ্রি পিডিএফটা ওখান থেকে দেখে নেবে। এমন আজকে তারপর সন্ধ্যাবেলা যেরকম 7টার সময় ক্লাস হয়, সবাই 7টার সময় জয়েন করে নেবে। আমি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে দেবো, ওখান থেকে তোমাদের যেটা আজকে জিকে অনুসন্ধান ক্লাস আছে সেটা হবে। কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।